মানব উন্নয়ন যদি করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক অংশগ্রহণমূলক সরকারের কোনো বিকল্প নেই। এই নির্বাচন হলে দেশের সাধারণ জনগণের কতটুকু লাভ হবে? নাগরিকদের এবং জনতার এই নির্বাচনের প্রতি একটা গভীর আগ্রহ আছে এবং সেই আগ্রহের জায়গাটা হচ্ছে এই, তারা মনে করছে যে এই নির্বাচন হলে পরে তাদের জীবনে একটা স্বস্তি আসবে। প্রিয় দর্শক, টিভিএসের নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। সেলিম জাহান দীর্ঘ সময় ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র দূরীকরণ বিভাগের কাজ করেছেন, বিভিন্ন টিমের নেতৃত্ব দিয়েছেন। ডক্টর সেলিম জাহান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি জানেন যেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে চারিদিকে প্রস্তুতি চলছে, আলাপ আলোচনা চলছে, নানাবিধ কথাবার্তা চলছে। তো এই নির্বাচন হলে দেশের সাধারণ জনগণের কতটুকু লাভ হবে, নাকি এটা জাস্ট ক্ষমতার চেয়ারের কিছু লোকজনের রদবদল? আমার মনে হয় আমি জনতার পক্ষ থেকেই বলি, এই দেশের সাধারণ একজন নাগরিক হিসাবে বলি, নাগরিকদের এবং জনতার এই নির্বাচনের প্রতি একটা গভীর আগ্রহ আছে এবং সেই আগ্রহের জায়গাটা হচ্ছে এই যে তারা মনে করছে যে এই নির্বাচন হলে পরে তাদের জীবনে একটা স্বস্তি আসবে। এখন যেভাবে একটা শঙ্কার মধ্যে তারা কাটাচ্ছে, একটা অনিশ্চয়তার মধ্যে তারা কাটাচ্ছে, অর্থনৈতিক দিক থেকেই বলছি, রাজনীতি বা অন্যান্য দিক থেকে বলছি না, সেটার একটা স্বস্তি আসবে। কেন মনে করছে? কারণ মনে করছে যে এই নির্বাচনটা হবে একটা গণতান্ত্রিক এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিনিধিত্বশীল একটা স্থায়ী সরকার আসবে এবং সেই সরকার বর্তমানে যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলোকে দেখবে, তাদের তাৎক্ষণিক কিছু রূপরেখা তারা প্রণয়ন করবে, কিছু মধ্যমেয়াদী, কিছু স্বল্পমেয়াদী, তারপরে তারা নানান রকমের নীতি বলুন, নানান রকমের ব্যবস্থা বলুন, সেগুলোকে তারা গ্রহণ করবে। সুতরাং বিগত দিনগুলোতে যে কারণে তারা নিপীড়িত বোধ করেছে অর্থনৈতিক দিক থেকে, যে কারণে তারা অর্থনৈতিক গণতন্ত্রের সুবিধাটা পায়নি, সুতরাং তারা মনে করছে যে নির্বাচন হওয়ার পরে এই জাতীয় একটা পরিবেশ যদি সৃষ্টি করা যায়, আস্থার পরিবেশ, বিশ্বাসের পরিবেশ এবং সেই সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক গতিময়তার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, তাহলে তাদের যে যাপিত জীবন সাধারণ মানুষের, সেই জীবনটার মধ্যে কি আছে? একজন মধ্যবিত্ত নিম্নবিত্ত মনে করে যে আমার চালের দাম কমলো কিনা, জিনিসপত্রের দাম কমলো কিনা, আমি যে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি নিরাপদে স্কুলে আমি পাঠাতে পারছি কিনা, কিংবা বলা যায় আমার কাজ আছে কিনা, বা কাজে আমি ভালো মতো একটা স্বস্তিকর পরিবেশের মধ্যে আছি কিনা, পরিবহনে যে আমি যাচ্ছি আমার জীবনের নিরাপত্তা আছে কিনা, এই জিনিসগুলোই তো দেখবে। তারা নির্বাচনকে মনে করছে যে এই যে তাদের প্রত্যাশা, এই প্রত্যাশার একটা উত্তরণ। আমরা শুরুতে যেমনটা বলছিলাম, আপনি দীর্ঘ সময় ইউএনডিপির মানব উন্নয়ন বিভাগে কাজ করেছেন এবং দারিদ্র দূরীকরণ নিয়ে নানান দেশে আপনি ট্রাভেল করেছেন, নানান মানুষের সাথে কথা বলেছেন। তাহলে এই যে মানব উন্নয়ন এবং বলা হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণ হবে, এই গণতন্ত্রের সাথে মানব উন্নয়ন এর সম্পর্কটা কেমন? এটা সম্পর্ক কিন্তু খুব সোজা সম্পর্ক। কারণ আপনি যখন গণতন্ত্রের কথা আমরা যখন বলি, বেশিরভাগ সময় আমরা শুধু রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, কিন্তু অর্থনীতিরও একটা গণতন্ত্র আছে, অর্থনৈতিক গণতন্ত্র আছে। অর্থনীতির গণতন্ত্রটা কি? অর্থনীতির গণতন্ত্রটা হচ্ছে সেখানে একটা সাম্য থাকবে, একটা সম্পদ মানে একটা সমতা থাকবে, সম্পদে সব মানুষের একটা অধিকার থাকবে, সেখানে তার কর্মনিয়োজনের একটা নিশ্চয়তা থাকবে, তার আয় করার একটা সুরক্ষিত ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্র। আর রাজনৈতিক গণতন্ত্র কি? রাজনৈতিক গণতন্ত্র আমাকে কণ্ঠস্বরের স্বাধীনতা দেবে, আমার অধিকারকে প্রতিষ্ঠা করার স্বাধীনতা দেবে, আমি যেটা চাই, আমি নাগরিক হিসেবে যেটা দাবি করি সেই দাবির জন্য একটা পরিবেশ করবে। ভালো কথা, আমরা গণতন্ত্র যেভাবে আমরা সংজ্ঞায়িত করলাম। এবার আসা যাক মানব উন্নয়নে। মানব উন্নয়নের মূল কথাটা কি? মানব উন্নয়নের মূল কথাটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যে মানুষের মধ্যে সক্ষমতা সৃষ্টি করা, তাকে যে তার মধ্যে যে সম্পদ, তার মধ্যে যে সম্ভাবনা আছে, সেটা থেকে তার একটা সক্ষমতা তার জন্য সৃষ্টি করা এবং সেই সক্ষমতা ব্যবহারের জন্য একটা সুযোগের সৃষ্টি করা। আর দ্বিতীয় কথা কি মানব উন্নয়নের? দ্বিতীয় কথা হচ্ছে
যে সে এক ধরনের রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে, যেখানে সে তার দাবিটা জানাতে পারবে, মানবাধিকার সে পাবে, আইনের কাছে সে এক ধরনের সুশাসন পাবে। অতএব দেখা যাচ্ছে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক গণতন্ত্র আর মানব উন্নয়নের যে বিষয়গুলো আছে তারা তো পরস্পর গঠিত। সেটার জন্য একটা নির্বাচিত সরকার কেন জরুরি? সেটার জন্য একটা নির্বাচিত সরকার জরুরি, যেহেতু নির্বাচিত সরকার একটা গণপ্রতিনিধিত্বমূলক সরকার, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে সেই সরকারটি এসছে। ধরা যাক যে একটি সরকার সামরিক সরকার, তো সামরিক সরকার ক্ষমতায় এলো, সামরিক সরকার রাজনৈতিক গণতন্ত্র আপনাকে দেবে না, সামরিক সরকার অর্থনৈতিক গণতন্ত্রও আপনাকে দেবে না, কারণ সেই সামরিক সরকার একটা বিশেষ শ্রেণী বা একটা বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীকে সব রকমের সুবিধা দেবে। তো সেই অবস্থায় আমরা যে সাধারণ মানুষের কথা, যাদের কথা বলছি, তারা কিন্তু সাম্য, সমতা, সম্পদে অধিকার, এই জিনিসগুলো তারা পাবে না, এবং তারা উল্টো বৈষম্য, নানান রকম বৈষম্যের শিকার হবে। সেইভাবে তারা রাজনৈতিক গণতন্ত্রের সুবিধাটাও পাবে না, কারণ তাদের যে কণ্ঠস্বরের যে স্বাধীনতা সেটা তারা পাবে না। অতএব এই জিনিসগুলোকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই, মানব উন্নয়ন যদি করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক, একটি জনপ্রতিনিধিত্বমূলক, অংশগ্রহণমূলক সরকারের কোনো বিকল্প নেই। আপনার 3 দশকে ইউএনডিপিতে কাজের অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদের কিছু উদাহরণস্বরূপ বলেন যে কোন দেশগুলো এই গণতন্ত্রের ফলে, গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক অর্থনীতির ফলে ভালো করেছে, মানব সম্পদের উন্নয়ন হয়েছে, জনগণ এখন ভালো আছে, আবার অনেক দেশ চেষ্টা করেছে যেখানে গণতন্ত্রহীনতার কারণে পারে নাই। তা আমি উদাহরণগুলো বিভিন্ন অঞ্চল থেকে দেই, এশিয়ায় পরে আসি, এটা তো আমাদের অঞ্চল। যেমন কস্টারিকার কথা যদি বলি, দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ। এখন কস্টারিকায় প্রথম থেকেই তারা বলেছে যে তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে মানুষ। শেষ পর্যন্ত আপনি উন্নয়ন কেন চান? শুধু ইমারত নির্মাণ করার জন্যে, সেতু নির্মাণ করার জন্যে, কিংবা বড় বড় প্রকল্প নেওয়ার জন্য না, সেই জন্য আপনি উন্নয়ন চান না। আপনি শেষ পর্যন্ত উন্নয়ন চান এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষ অংশগ্রহণ করতে পারবে, মানুষের যেখানে কাজ থাকবে, এবং উন্নয়নের সুফল যেখানে সমভাবে তারা ভোগ করতে পারবে, সেই জন্য আপনি উন্নয়ন চান। এক কথায় যদি বলি, তাহলে উন্নয়ন মানে হচ্ছে শেষ পর্যন্ত যে মানুষের উন্নয়ন, মানে তার সক্ষমতার উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন, মানে উন্নয়নের ফলাফল তারা ভোগ করবে, আর মানুষের দ্বারা উন্নয়ন, অর্থাৎ তারা উন্নয়ন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে। তো কস্টারিকায় প্রথম থেকেই এই যে একটা দর্শন, উন্নয়নের দর্শন, এই দর্শনটা নিয়ে তারা কাজ করেছে। তারা প্রবৃদ্ধির দিকে খুব বেশি যায়নি। তারা মনে করেনি যে আমরা 7%, 8% প্রবৃদ্ধি অর্জন করব, কারণ আপনি প্রবৃদ্ধি অর্জন করলেন, কিন্তু সেই প্রবৃদ্ধি যদি সমভাবে বণ্টিত না হয়, তাহলে তো আপনি একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করলেন। তো সেই জায়গায় দেখা গেছে যে এই একটা দর্শনের ভিত্তিতে যখন তারা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেছে, শিক্ষা খাতে বিনিয়োগ করেছে, পুষ্টির জন্য কাজ করেছে, একেবারে সার্বজনীন একটা স্বাস্থ্য ব্যবস্থা যখন তারা তৈরি করেছে, তখন দেখা গেছে যে দারিদ্র্য আস্তে আস্তে কমে এসছে। তারপরেও কথা থেকে যাবে এই কারণে যে কিছু সংখ্যক মানুষ থাকবে, কিছু গোষ্ঠী থাকবে যারা আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। মনে করুন যাদের নানান রকমের শারীরিক অসুবিধা রয়েছে, যাদের বয়স হয়ে গেছে, তো সেই জাতীয় লোকজনদের জন্য তারা একটা সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সুতরাং কেউই এই যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সুফল, এটা থেকে যাতে বঞ্চিত না হয়। আমি মনে করি যে কস্টারিকা এটার একটা জাজ্বল্যমান প্রমাণ। আরেকটা ছোট্ট একটা টিকা শুধু বলি, কস্টারিকাতে কোনো সেনাবাহিনী নেই, একমাত্র কান্ট্রি যার সেনাবাহিনী নেই, তাদের সেনাবাহিনী নেই। কি আমাদের দেশে সবাই চিনে কস্টারিকা, কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবলে তারা খেলে। হ্যাঁ, সেটা তো ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলে, ভালোও করে। তো এটা ধরুন গেল কস্টারিকার দিক থেকে। আমি আফ্রিকার রওয়ান্ডাতে যখন গেছি, আমরা সবাই জানি যে রওয়ান্ডাতে কীভাবে গণহত্যা হয়েছিল। টুটু এবং হুটসিদের মধ্যে সেই যে গণহত্যা, যেই হত্যাযজ্ঞের ফলে এক রাতে 50 লক্ষ লোক মারা গেছে। তো সেই জায়গা থেকে তারা যখন উত্তরণ শুরু করেছে, তখন তারা মনে করেছে যে যদি এই জাতীয় একটা সংঘাত, একটা সহিংসতা
আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তো আমরা তো একটা সহিংস জাতি হিসেবে আত্মপ্রকাশ করব। এখানে তো উন্নয়নের কোনো সুযোগ থাকবে না। সুতরাং প্রথম থেকেই মানুষের জন্য উন্নয়ন করার জন্যে, মানুষের সক্ষমতা তৈরি করার জন্যে তারা প্রতিষ্ঠান তৈরি করেছে। আপনি বলবেন কি জাতীয় প্রতিষ্ঠান তৈরি করেছে? যারা সেই হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা সেই সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা, সেখানে আইন প্রয়োগ করা, আইনকে তার নিয়ম মাফিক চলতে দেয়া, বিচার বিভাগকে শক্ত করা, সেই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা। কারণ আমরা অনেক সময় নীতির কথা খুব বলি যে আমরা এই নীতি গ্রহণ করব, আমরা ওই নীতি গ্রহণ করব, কিন্তু নীতি তো একজনকে বাস্তবায়ন করতে হবে। এখন সেই বাস্তবায়নের জন্য যে কাঠামোটা, সেটা যদি আপনার দুর্বল হয় তাহলে তো হবে না। আপনি চিন্তা করলেন যে আপনি 3 তলা বা 5 তলা একটা বাড়ি করবেন, কিন্তু সেই বাড়ি করার জন্য আপনার ভিত যদি নরম হয়, তাহলে উপরে যতই আপনার সুরম্য বাড়ি আপনি তৈরি করুন না কেন, একসময় সেটা ধসে পড়বে। তো আমি দেখেছি যে রওয়ান্ডাতেও তারা এইখান থেকে শুরু করেছে, আমাদের চেয়েও আরও হত দারিদ্রের অবস্থা থেকে তারা শুরু করেছে। সেই শুরু থেকে তারা আস্তে 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 বর্তমান অবস্থায় পৌঁছেছে। একটা জিনিস আমি সবসময় মনে করি যে নীতি নির্ধারকেরা ভুলে যান, এবং আমি যদি আপনাদের সাংবাদিকদের বলি তাহলে আপনারাও একটু জোরাজুরি করেন, এবং সেটা হচ্ছে যে আপনারা মনে করেন, অনেকেই মনে করে যে আমাদের উন্নয়ন হচ্ছে একটা স্বল্প দৈর্ঘ্যের দৌড়, আমরা এই 100 মিটার স্প্রিন্টের মতো আমরা এখানে দৌড় দেব, আমরা 1 বছরের মধ্যে সমস্ত কিছু একেবারে বদলে দেব। না, উন্নয়ন আসলে হচ্ছে একটা দীর্ঘ যাত্রা, একটা দীর্ঘ সময়ের, একটা দীর্ঘ দৈর্ঘ্যের একটা পথযাত্রা। সেখানে উঁচু নামা থাকবে, সেখানে বন্ধুরতা থাকবে, এই জাতীয়। একদম আপনি ঠিক কথা বলেছেন যে এটা হচ্ছে একটা রিলে রেসের মতো। আপনি অনেকটা এগিয়ে গেলেন, আপনি যদি আপনি ধরা যাক যে আপনি একটি সরকার, তারপরে সরকার গিয়ে ব্যক্তি যেমন এগিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে, এবং রিলে রেসে শেষ পর্যন্ত একটা দলের কতখানি সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করে সবচাইতে মন্থরভাবে যিনি দৌড়চ্ছেন। সুতরাং আপনি যত দ্রুতই দৌড়ুন না কেন, আপনার আগের যে ব্যক্তি তিনি যদি মন্থরভাবে এসে ব্যাটনটা আপনার হাতে দেন, আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না। রওয়ান্ডাকে আমরা দেখছি, আমরা যে আশেপাশের দেশ থেকে দেখি, তাহলে পরে সবসময় আমরা শ্রীলঙ্কার কথা বলি, এবং শ্রীলঙ্কার কথা আমি আবারও বলবো। আমি কেন আবারও বলবো? কারণ আমরা সবাই জানি যে 2 বছরে শ্রীলঙ্কায় যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেটার সঙ্গে বহু দেশের মিল আছে। আমাদের দেশে যেটা ঘটে গেছে তার সঙ্গে মিল আছে, নেপালে যেটা ঘটে গেছে তার সঙ্গে মিল আছে। আমি খালি একটা উদাহরণ দিই। 2 বছর আগে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি ছিল 70%। আজকে শ্রীলঙ্কা 2 বছরের মধ্যে সেই মূল্যস্ফীতি 1 ভাগে নামিয়ে আনতে পেরেছে। এবং শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ব্যবস্থায় তারা এমন কিছু করেনি যে সেটাকে একেবারে প্রতিষ্ঠানগত, মূল্যবোধগত সেটাকে ধ্বংস করে ফেলেছে, যার জন্য শ্রীলঙ্কা ফেরত এসছে। আমরা দক্ষিণ কোরিয়ার দিকে যদি তাকাই, সব সময় বলি, অনেকেই বলেন যারা 1964 সালে দক্ষিণ কোরিয়ায় গেছেন, যে তখন দক্ষিণ কোরিয়ার যেটাকে বলা চলে বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দর আমাদের তেজগাঁ বিমানবন্দর, তখন তেজগাঁয় বিমানবন্দর ছিল, তেজগাঁ বিমানবন্দরের চাইতেও খারাপ অবস্থায় ছিল। সেই দক্ষিণ কোরিয়া আজকে কোথায় গেছে? সুতরাং আমরা যদি ভালো উদাহরণের দিকে চাই, সিঙ্গাপুরও আছে, সিঙ্গাপুরও আছে, তবে সিঙ্গাপুরের সম্পর্কে কিছু আবার সমালোচনাও আছে যে তারা অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব ভালোভাবে অর্জন করেছে, কিন্তু সেখানে হয়তো কণ্ঠস্বরের স্বাধীনতা অতটা নেই, অনেকেই বলেন। কিন্তু এখানে আবার যে সময়টায় ডেভেলপমেন্ট হয়েছে, ওই সময়ে দুর্নীতির প্রতি যেটা জিরো টলারেন্স বলা হয়, আমাদের এখানে বক্তৃতায় বলা হয়, ওখানে কিন্তু এক্সাম্পল হিসেবে যা পাওয়া যায়, দ্যাট ওয়াজ জেনুইন। হ্যাঁ, লিকুয়ানের একজন মিনিস্টার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছিল, উনি কোনো একটা কান্ট্রিতে বেড়াতে গিয়ে বোধহয় হোটেলের এক্সট্রা কিছু বেনিফিট নিয়েছিলেন কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে। ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে তিনি সুইসাইড করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া, সোজা কথায় সুশাসনকে প্রতিষ্ঠিত করা, এবং সুশাসনের যে সমস্ত নিয়মকানুন আছে সেটাকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠোরভাবে, সেটাকে অনেকে মনে করেন যে এটা স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সুশাসন
প্রাতিষ্ঠানিক যে সমস্ত বলিষ্ঠ সুশাসন, এটা ভিন্ন, আপনি উন্নয়নকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবেন না। আমরা রুয়ান্ডার কথা শুনলাম, আমরা শ্রীলঙ্কা শুনলাম, কোস্টারিকার কথা শুনলাম, সিঙ্গাপুরের কথা শুনলাম, আমরা বাংলাদেশের কথা একটু শুনি। বাংলাদেশে যখন আপনার 1991 সালে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হলো, তার আগের বছরগুলোতে 15 বছর আপনার কখনো পুরাদমে সামরিক শাসন, কখনো সেমি মার্শাল ল, এই অবস্থার ভিত্তিতে আমরা চলে আসছি। তো 91 সাল থেকে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হওয়ার পরে আমাদের এই মানব উন্নয়নের ক্ষেত্রে গতিটা কেমন ছিল? আমি মনে করি যে বাংলাদেশের যদি আমরা মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে পরে 1991 সাল থেকে এখন পর্যন্ত, এবং আবারও বলে নেই এটা কিন্তু দীর্ঘ পথযাত্রা। হ্যাঁ, এটা কোনো একটা বিশেষ সরকারের বা বিশেষ সময়ের ফলে এটা হয়নি। তো এই দীর্ঘ পথযাত্রায় আমরা যদি শুধু সূচকের দিকে তাকাই, তাহলে দেখব যে তখন সূচক ছিল, মানব উন্নয়ন সূচক 0.387, আর এখন মানব উন্নয়নের সূচক হচ্ছে 0.685। আপনি যদি অঙ্ক কষেন তাহলে 73% বেড়েছে। এটা গেল সূচকের দিক থেকে। এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কষ্টকর। আর একটু সহজ করে যদি বলি, আজকে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 74 বছর, ভারতের গড় আয়ু হচ্ছে 70 বছর, পাকিস্তানের গড় আয়ু হচ্ছে 67 বছর। তাহলে পরে আমাদের কম মাথাপিছু আয় নিয়ে কিন্তু আমরা এই গড় আয়ু আমরা অর্জন করেছি। আজকে যদি আপনি 5 বছরের কম যাদের বয়স, সেই শিশুদের মৃত্যুর হার দেখেন, বাংলাদেশে আজকে সেই মৃত্যুর হার হচ্ছে প্রতি 1000-এ 21 জন, ভারতে সেই মৃত্যুর হার হচ্ছে প্রতি 1000-এ 35 জন, পাকিস্তানে সেটা হচ্ছে 65 জন। তাহলে এখানেও আপনি দেখছেন যে বাংলাদেশ ভালো করছে। অতএব আমি যদি দীর্ঘ সেই পথযাত্রায় যদি আমি দেখি, সেখানে উত্থান পতন হয়েছে নিশ্চিতভাবে, কখনো কিছু বেড়েছে, কখনো কিছু কমেছে, কিন্তু আমি যদি প্রবণতার দিকে তাকাই, মানব উন্নয়নের দিক থেকে যদি তাকাই, তাহলে আমি বলবো যে, এবং এটা সবাই বলেন, আমরা শুধু নয়, নোবেল বিজয়ী অমর্ত্য সেন পর্যন্ত বলেছেন যে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ গত 50 বছরে অনেকখানি এগিয়ে গেছে। এবং এটাকে আমি মনে করি যে এটা আমাদের মেনে নেওয়া দরকার এবং এটা আমাদের উদযাপন করা দরকার। দুর্নীতি আমাদের কতটা পিছিয়ে দিয়েছে? আচ্ছা, দুর্নীতি, অনেক সময় আমরা বলি যে দুর্নীতি আমাদের কতটা পিছিয়ে দিয়েছে, যে প্রশ্নটা আপনি করলেন। দুর্নীতিকে অনেক সময় আমরা দেখি যে দুর্নীতিটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যাপার, যে একজন মন্ত্রী দুর্নীতি করছেন, একজন আমলা দুর্নীতি করছেন, রাজনৈতিক ব্যাপার। কিন্তু দুর্নীতির একটা অর্থনৈতিক প্রেক্ষিত আছে। দুর্নীতি মানে কি? দুর্নীতি মানে হচ্ছে যে সম্পদটা আমার কাছে আছে, যে টাকাটা আমার কাছে আছে, ধরুন রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমি বলি, সেই টাকাটা যদি দুর্নীতি হয়, তাহলে সেটার একটা অংশ আপনি লোপাট করে দিচ্ছেন। খুব ঠাট্টা করে যদি বলি যে আমার স্ত্রীর বেতন যেটা আসে সেটা সংসারের জন্য খরচ হবে, এখন প্রতি মাসে যদি আমি আমার স্ত্রীর সেই বেতনের থেকে ধরা যাক 1000 টাকা সরিয়ে রাখি, সেটা তো দুর্নীতি। তার ফল কী হলো? যে আমার পরিবারের জন্যে তার বেতনের 1000 টাকা লভ্য না, সেটা আর আমি পাচ্ছি না। তো এখানেও দুর্নীতি মানে একটা হচ্ছে সম্পদ লোপাট হয়ে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে। কিন্তু দুর্নীতির আরও অনেক গভীর মাত্রিকতা আছে। সাধারণ মানুষের উপরে তার ইম্প্যাক্টটা কি? স্বাস্থ্য, শিক্ষা? হ্যাঁ, সেইটি সাধারণ মানুষের ক্ষেত্রে তার যে প্রভাব কোনটা পড়বে। প্রথমেই তো আমরা জানি যে আমাদের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কিন্তু অনেক কম, প্রতিবেশী রাজ্যের তুলনায়ও কম, মানে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে। তো এখন আপনি যদি দুর্নীতি যদি হয়, যে সম্পদ আপনার কাছে লভ্য ছিল, যেটা আপনি স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারতেন, শিক্ষা খাতে ব্যয় করতে পারতেন, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেই টাকাটা আর আপনার কাছে নেই। এইটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে দুর্নীতি কিন্তু আমাদের মানসিকতা এবং আমাদের মূল্যবোধ নষ্ট করে। কেমন করে নষ্ট করে? যে আপনি যখন দুর্নীতি করছেন এবং দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার যে কার্যক্রম সেটা দৃশ্যমান নয়, কেউ সেটা দেখতে পাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে আপনাকে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। তো যখন আপনার এই যে দায়বদ্ধতা এবং এই যে দৃশ্যমানতার যে একটা কাঠামো যেটা আছে, যেটা দুর্নীতিকে রোধ করতে পারে, সেটা যখন আপনি নষ্ট করে ফেলছেন দুর্নীতির মাধ্যমে, তখন কিন্তু দুর্নীতি আপনার জাতীয় চরিত্র এবং জাতীয় মূল্যবোধকে নষ্ট করে। এবং তার ফলে যেটা হয় যে একটা সুশাসন, সৎশাসন,
সাহসের সংস্কৃতির বদলে আপনি একটা লুণ্ঠনের সংস্কৃতি গড়ে ওঠে। মানব উন্নয়ন নিয়ে যেটা বলছিলাম, সেখানে আপনি শ্রীলঙ্কার উদাহরণ এনেছিলেন। 2023 সালে মানব উন্নয়ন সূচকে যেটা প্রকাশিত হয়েছে 2025 সালে মে মাসে, সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার অবস্থান 89, হ্যাঁ, মালদ্বীপ 93, বাংলাদেশ 130। বাংলাদেশ কি এই মিডিয়াম ক্যাটাগরিতে আসলে আটকে গেছে কিনা? বাংলাদেশ দুদিক থেকে মিডিয়াম মানে মধ্য যে স্তরে আটকে গেছে, সেটা আয়ের স্তরের দিক থেকেও আটকে গেছে, আবার মানব উন্নয়নের স্তরের দিকেও আটকে গেছে। তো এই যে কেন আটকে গেল? এখন আটকে গেছে দুটো কারণে। একটা হচ্ছে যে অন্যান্য দেশ যাদের উদাহরণ আপনি দিলেন, তারা আমাদের চাইতে দ্রুততর এগিয়ে গেছে, এক। আর আমাদের আটকে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এখনও মাথাপিছু আয় কিন্তু কম। আমি যদি সূচকের দিকে তাকাই এবং সেখানে আয়ের যে পরিমাপটা ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি যে ক্রয় ক্ষমতার একটা সমতার ভিত্তিতে, সেখানে কিন্তু বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে মাত্র 7,000, শ্রীলঙ্কার মাথাপিছু আয় হচ্ছে 12,000। তো আপনি যেই সূচকের মধ্যে আয় একটা অংশ, এবং সেই আয় যদি আপনি অন্যান্য দেশের চাইতে পিছিয়ে থাকেন, স্বাভাবিকভাবেই আপনি এটার থেকে কাটিয়ে উঠতে পারছেন না। বাংলাদেশ কিন্তু মধ্যস্তরের প্রান্তসীমায় এসে আটকে গেছে। আরেকটু জোর দিলে বা আরেকটু হলে পরে উপর বুস্টার ডোজ লাগবে, একটা তো জোর ধাক্কা লাগবেই যে কোনো অবস্থাতে। সেটা সেই ধাক্কাটা কোথায় দরকার আসলে? আপনি বড় বড় ভৌত অবকাঠামো করব, মেট্রো, ব্রিজ, এগুলো দিকে যাব, বা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বড় বড় বিল্ডিং করব, আর এই শিক্ষা স্বাস্থ্যের যে সংকটটা এখন চলছে, এবং বলা হয়ে থাকে যে শিক্ষা বাংলাদেশে আরো কিন্তু বৈষম্য বাড়াচ্ছে, এদিকে নজর দিতে হবে কিনা? অবশ্যই নজর দিতে হবে। আমি একটা জিনিসের মধ্যে তফাৎ করি, সেটা হচ্ছে অগ্রগতি এবং উন্নয়ন। অনেকেই মনে করেন যে এটা সমার্থক, এটা সমর্থক নয়। আপনি যে উদাহরণগুলো দিলেন যে ভৌত অবকাঠামো বাড়ছে, শিক্ষায় ইমারত বাড়ছে, উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না, অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। উন্নয়ন কেন বলছি আমি? আপনার এই অগ্রগতির মধ্যে যদি গুণগত পরিবর্তন না থাকে, যদি এর মান যদি না বাড়ে, তাহলে পরে সেটা উন্নয়ন হবে না। আপনি প্রচুর বিদ্যালয়ের জন্য প্রচুর ইমারত তৈরি করে দিলেন, আপনি ভৌত অবকাঠামো তৈরি করে দিলেন, আপনি বিরাট বিরাট মর্যাদামূলক প্রকল্প গ্রহণ করলেন এই ভেবে যে বাংলাদেশকে দেখে সবাই বাবা দেবে, কিন্তু ফলশ্রুতিটা কি হচ্ছে? ফলশ্রুতিটা হচ্ছে আপনার মান, আপনি মানবিক পুঁজি গঠন করলেন না, মাত্র পুঁজি গঠন করছেন না, আপনার মান নেমে গেছে। আজকে বোধহয় অভিভাবক হিসেবে, আমরা নীতি প্রণেতা হিসাবে, সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই বলছি যে স্কুলে কলেজে ছেলেমেয়েরা বেশি হারে যাচ্ছে, বেশি হারে তারা বেরিয়ে আসছে। কী নিয়ে বেরিয়ে আসছে? আপনি যদি বিশ্ববিদ্যালয়ের দিকে থাকেন, সনদ নিয়ে বেরিয়ে আসছে, দক্ষতা নিয়ে তো বেরিয়ে আসেনি। সুতরাং এই যে মানের যে অবনতি হয়েছে, সেই মানের অবনতি হলে পরে স্বাভাবিকভাবেই মানুষের যে উন্নয়ন, মানব সম্পদ তৈরি করার যে একটা ব্যাপার, সেটা তো হবে না। এবং এই মানব সম্পদ তৈরি করাটা হচ্ছে আপনার প্রবৃত্তি এবং উন্নয়নের ভিত্তিভূমি। সুতরাং আজকে আমাদের নীতিমালায় যখন আমরা শুধুমাত্র বলবো যে ভৌত অবকাঠামো তৈরি করব, কিংবা ধরা যাক আপনার সেতু তৈরি করব, সেটা শেষ পর্যন্ত মানসম্পন্ন কিনা, এক। 2 নম্বর, সেটার গুণগত মান কি, 2। 3 নম্বর, এটা যদি শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে হয়, তাহলে আমরা সেই জাতীয় দক্ষতা তৈরি করতে পারছি কিনা, 3। এবং শেষ পর্যন্ত সেটাকে ব্যবহার করার জন্য একটা কর্ম নিয়োজনের একটা পরিবেশ তৈরি করতে পারছি। আমাদের ভৌত অবকাঠামো নির্মাণের সময় আপনি যেটা বলছিলেন, উন্নয়ন অগ্রগতিকে দৃশ্যমান করতে আমাদের কিন্তু আসলে বাজেটের অভাব হয় না, টাকা পয়সার অভাব হয় না, কিন্তু যখনই শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দের কথা আসে, তখনই একটা সংকট দেখা দেয় যে আমাদের আসলে এত আর্থিক সক্ষমতা নেই। তাহলে ওই যে আপনার যে সক্ষমতা দিয়ে আমরা অগ্রগতিকে দৃশ্যমান করছি, যদি শিক্ষা স্বাস্থ্য মানব উন্নয়ন না করি, তাহলে সেই দৃশ্যমান করা অগ্রগতি কতটা টেকসই থাকে? এটা তো টেকসই থাকবে না। কারণ আপনি কেন, প্রথমত যদি এই প্রশ্ন আমরা করি, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে আমরা কেন ভৌত অবকাঠামো, সেতু ইত্যাদিতে বা বিরাট বিরাট মর্যাদাপূর্ণ প্রকল্পে আমরা করছি, কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য, আমি শুধু শিক্ষার ভৌত অবকাঠামো বলছি না, বা স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য কেন করছি না, তার একটা কারণ হচ্ছে যে ওই জাতীয় ভৌত অবকাঠামোর বিনিয়োগ করলে পরে সেখানে দুর্নীতির সুযোগ অনেক বেশি। আপনার ভৌত অবকাঠামো, সেটা সেতু হোক
সেটা অন্য রকমের মর্যাদাপূর্ণ প্রকল্প হোক, সেটা দুর্নীতির যে সুযোগটা সেটা অনেক বেশি। সুতরাং স্বাভাবিকভাবেই যে এই বিনিয়োগটা ওই দিকে যেতে চেষ্টা করে, এক। আর 2 নম্বর, আপনি মনে করেন আমরা অনেক সময় মনে করি যে এই জাতীয় একটা ব্যাপার হলে পরে আমাদের ভাবমূর্তি বোধহয় সারা বিশ্বে বিরাট হয়ে যাবে যে বাংলাদেশ এটা দীর্ঘতম সেতু করেছে, কিংবা মনে করা যাক যে আপনার সবচেয়ে উঁচু দালান করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন সব কিছুই দেখতাম যে বলা হতো যে সব এশিয়ার বৃহত্তম। আমাদের সলিমুল্লাহ হল সম্পর্কে আমরা শুনেছি যে এশিয়ার বৃহত্তম ছাত্রাবাস। পরবর্তী সময় দেখেছি যে সেই ছাত্রাবাসে গিয়ে তা বোধহয় অন্য কোনো ছাত্রাবাসের এক অংশের সমানও হবে। আমরাও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড। হ্যাঁ, আমরাও শুনেছি, আপনারা শুনেছেন, আমরাও শুনেছি প্রাচ্যের অক্সফোর্ড। কিন্তু কেউ তুলনা করে দেখেনি যে অক্সফোর্ডে কী হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়। তা এই কথাটা আমি যেমন বলা হয় বরিশাল প্রাচ্যের ভেনিস। হ্যাঁ, সেটা বলা হয় প্রাচ্যের ভেনিস। এবং আমরা সব কিছুকেই বাইরের সঙ্গে একটা তুলনা করতে ভালোবাসি। টমেটোকে আমরা বলি বিলিতি বেগুন, কোনো প্রয়োজন নেই। তো সুতরাং এই যে আমি বলতে যাচ্ছি যে এই যে একটা দৃশ্যমান করার জন্যে বা আমরা যে বিরাট একটা কিছু অর্জন করছি, এইটা বোঝানোর জন্য বিনিয়োগ, অর্থনৈতিক কর্মকাণ্ড এমন সব জায়গায় হয় যেটা থেকে সাধারণ মানুষ। এখানে কি আসলে জবাবদিহিতা বা গণতন্ত্রহীনতাই বড় প্রবলেম? আমার মনে হয় এটার 2টো দিক আছে। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সমস্যা আছে। আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে দেখেন, খুব মোটা দাগে যদি বলি, অনেকেই মনে করেন যে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পাই বাংলাদেশ সম্পর্কে বিশেষত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে করা হয়। তো প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিশ্চয়ই আছে, এক। 2 নম্বর, আপনি যেটা বলেছেন যে আপনার যদি যে কাজ করে আপনি পার পেয়ে যাবেন, যেটা বাইরের কেউই জানতে পারবে না এবং যেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, তো স্বাভাবিকভাবেই সেখানে দুর্নীতিও হবে, সেখানে বিনিয়োগ ঠিক জায়গাতেও যাবে না এবং সেখানে সত্যিকার অর্থে মানুষ সেখান থেকে কোনো সুফল পাবে না। তা এক কথায় যদি আমি উত্তর দিই, তাহলে হচ্ছে যে অর্থনৈতিক শৃঙ্খলার একটা অভাব রয়েছে। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হয়, যে কত খরচ করছি, কত পেয়েছি, কোন জায়গায় খরচ করছি ইত্যাদি। ভারতের বহু একেবারে নিম্ন স্তরে যে সমস্ত সরকার রয়েছে, একদম গ্রাম পর্যায়ে সরকার রয়েছে, সেখানে কত গম তারা পাচ্ছে প্রতিদিন কিন্তু বোর্ডের মধ্যে চক দিয়ে লেখা হয় যে আজকে এত টন গম এসেছে, এত টন গমের মধ্যে এত টন এই বিতরণ করা হয়েছে, এই এত টন গম বিক্রি করে এত টাকা করে একটা ব্রিজের জন্যে খরচ করা হয়েছে, সেতুর জন্য করা হয়েছে। আপনি আমাদের একেবারে নিম্নতম পর্যায়ে তো নিশ্চয়ই, অর্থাৎ সেই পর্যায়ে যে প্রশাসনে অন্য জায়গায় কত অর্থ আছে, কত অর্থ এসেছে, কত অর্থ ব্যয়িত হচ্ছে আপনি কি জানেন? একটা উদাহরণ দিই, বাজেট যখন জুন মাসে হলো, আমরা সবাই অর্থনীতিবিদেরা, আপনারা, সাংবাদিকেরা, বাইরের লোকজন, বাজেট নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক নানান রকম জিনিস করেছি। আজকে ধরুন 3 মাস পরে এসে বাজেট বাস্তবায়নের অবস্থাটা কি আমরা কি জানি? কোনো আলোচনা আপনি কোনো জায়গায় দেখছেন? আপনি কি বলতে পারবেন যে আসলে বাজেটে যেটা ছিল, যদি কেউ বলে যে আসলে তো বাজেটে এই খাত থেকে টাকা সরিয়ে ওই খাতে নিয়ে গেছে, কোনো দৃশ্যমানতা আছে? কেউ কি সেটা সম্পর্কে জবাব দিচ্ছেন? তো ধরুন বাজেট দেওয়ার 1-3 মাসের পরে যদি এই অবস্থা হয়, হবে কি 9 মাস বা 10 মাসের সময় বলা হবে যে প্রকল্প বিলম্বিত হয়েছে, যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা খরচ করা যায়নি। এটা কেন হবে? তাহলে আমরা যেটা শুরু করেছিলাম, গণতন্ত্র বনাম মানব উন্নয়ন, তাহলে গণতন্ত্রের জন্য মানব উন্নয়ন দরকার, মানব উন্নয়নের জন্য গণতন্ত্র দরকার। তাহলে কে আগে কে পরে? আমি মনে করি না এটা কে আগে কে পরে, ওই যে ডিম আগে না মুরগি আগে। আমি মনে করি না যে এটা ডিম আগে না মুরগি আগে, সেটা দুটোর জন্য দরকার, দুটোই জন্য দরকার। আপনি খুব সুন্দর করে বলেছেন যে একটা অন্যের জন্য দরকার। আজকে যদি আমার গণতান্ত্রিক অধিকার না থাকে, তাহলে পরে আমার সক্ষমতাও বাড়বে না, আমার কণ্ঠস্বরের স্বাধীনতাও থাকবে না। ঠিক সেইভাবে আমার সক্ষমতা বাড়ানোর জন্য, কণ্ঠস্বরের স্বাধীনতা থাকার জন্য, আমার অধিকার সম্পর্কে আমার সচেতনতার জন্যে
আমার গণতন্ত্রটা দরকার, অতিমাত্রায় দরকার। অনেকেই কথাই বলেন যে গণতন্ত্র খুব দরকার কারণ এটা উন্নয়নকে সাহায্য করে, গণতন্ত্র দরকার কারণ এটা শিক্ষাকে সাহায্য করে, গণতন্ত্র এটা দরকার কারণ এটা একটা অন্য রকমের একটা প্রতিচ্ছবি তৈরি করে। আমি মনে করি যে গণতন্ত্রের একটা অন্তর্নিহিত মূল্য আছে। গণতন্ত্র গণতন্ত্রের জন্যই মূল্যবান। এটা প্রবৃদ্ধিকে 4 থেকে 6 করে কিনা, কিংবা এটা আমাদের শিল্পায়নে সাহায্য করে কিনা, আমি এটাতে উৎসাহী না। আমি বলি যে গণতন্ত্র গণতন্ত্রের জন্য মূল্যবান এই কারণে যে গণতন্ত্র কতগুলো মূল্যবোধ সৃষ্টি করে। গণতন্ত্র জবাবদিহির মূল্যবোধ সৃষ্টি করে, অংশগ্রহণের মূল্যবোধ সৃষ্টি করে, তার কণ্ঠের স্বাধীনতা ব্যবহার করার একটা মূল্য সৃষ্টি করে, দৃশ্যমানতার একটা ব্যাপার সৃষ্টি করে। পৃথিবীতে দেখা গেছে যে যেখানে একটা গণতান্ত্রিক সরকার আছে সেখানে কখনো দুর্ভিক্ষ হয়নি। কিন্তু যখনই এই গণতান্ত্রিক মূল্যবোধগুলো, এবং এটা আমার কথা না, এটা অমর্ত্য সেনের কথা, এবং যেখানেই এই গণতান্ত্রিক মূল্যবোধগুলো ভুলুণ্ঠিত হয়েছে সেখানেই তখন দেখা গেছে যে নানান রকমের অবস্থার পরিণতি ঘটেছে। কারণ দুর্ভিক্ষ কিন্তু কোনো দেশেই খাদ্যের অভাব থেকে হয়নি, দুর্ভিক্ষ খাদ্যের বন্টন থেকে হয়েছে। এবং সেই বন্টনটা কিভাবে হচ্ছে, সঠিক হচ্ছে কিনা, সেটা একমাত্র গণতান্ত্রিক একটা প্রক্রিয়াই বলতে পারে। গণতন্ত্র সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবস্থা নয়, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটার মধ্যে এটা এখন পর্যন্ত যে ব্যবস্থা পাওয়া গেছে তার ভিতরে সেটা উত্তম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।